তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপারের মডিউল 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 3টে প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট এবং সবথেকে বড় কথা হলো কীভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখবে, কারণ 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হয়, অর্থাৎ ছোট করে গুছিয়ে কীভাবে লিখবে সেটা দেখে নাও। দেখো, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যে শাসন ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং সমগ্র দেশ কেন্দ্রীয় সরকারের আইন ও নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে। গ্রেট ব্রিটেন ও ফ্রান্স হলো এই শাসন ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল প্রশাসনিক ক্ষমতার চরম কেন্দ্রীকরণ। এখানে আঞ্চলিক বা প্রাদেশিক সরকার থাকতে পারে, তবে তাদের নিজস্ব কোনো স্বাধীন সাংবিধানিক ক্ষমতা থাকে না। তাদের অস্তিত্ব ও কার্যাবলী সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ইচ্ছার ওপর নির্ভরশীল। প্রশাসনিক সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার এই স্থানীয় সরকারগুলির গঠন, পরিবর্তন বা বিলুপ্ত করতে পারে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সমগ্র দেশের জন্য একটিমাত্র কেন্দ্রীয় আইনসভা থাকে, যা নিরঙ্কুশ আইন প্রণয়ন করে। এই ব্যবস্থায় সংবিধান সাধারণত সুপরিবর্তনীয় প্রকৃতির হয়, কারণ কেন্দ্রীয় আইনসভা সাধারণ আইন পাসের পদ্ধতিতেই সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে। এখানে দ্বৈত নাগরিকত্ব বা দ্বৈত বিচার ব্যবস্থার স্থান নেই। সমগ্র দেশের জন্য একটি অভিন্ন প্রশাসনিক কাঠামো, আইন ও বিচার ব্যবস্থা কার্যকর থাকে। এর ফলে দেশ জুড়ে শাসন কার্যে সমতা ও প্রশাসনিক দৃঢ়তা বজায় থাকে এবং জাতীয় সংহতি দৃঢ় হয়। জরুরি অবস্থায় অত্যন্ত দ্রুত ও একক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হওয়ায় এটি একটি শক্তিশালী শাসন ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়। এবার দ্বিতীয় প্রশ্ন আজকের ক্লাসের, যে রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং একটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার বুঝে নাও। যে 1993 সালে গৃহীত নতুন সংবিধানে রাশিয়াকে একটি গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিচার করলে রাশিয়ার সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বেশ কিছু সুস্পষ্ট ও ধ্রুপদী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কী বৈশিষ্ট্য সেগুলো? প্রথম হচ্ছে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। রাশিয়ার সংবিধান একটি লিখিত দলিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সুরক্ষার্থে এই সংবিধানের মৌলিক বিষয়গুলির সংশোধনের পদ্ধতি বেশ জটিল ও দুষ্পরিবর্তনীয় রাখা হয়েছে। দ্বিতীয়ত, ক্ষমতার বন্টন। সংবিধানে কেন্দ্র ও আঞ্চলিক এককগুলির মধ্যে সুস্পষ্টভাবে ক্ষমতা বন্টন করা হয়েছে। সংবিধানের 71, 72, 73 নম্বর ধারায় যথাক্রমে কেন্দ্রীয় এখতিয়ারভুক্ত বিষয়, যুগ্ম তালিকা এবং রাজ্য বা আঞ্চলিক স্তরের ক্ষমতার উল্লেখ রয়েছে। তৃতীয় কি? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। রাশিয়ার জাতীয় আইনসভা বা ফেডারেল অ্যাসেম্বলি দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষের নাম ডুমা, স্টেট ডুমা, জনগণের প্রতিনিধিত্ব করে, এবং উচ্চকক্ষ হচ্ছে ফেডারেল কাউন্সিল, যুক্তরাষ্ট্রীয় নীতি মেনে আঞ্চলিক এককগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত। চতুর্থ কি? 4 নম্বর পয়েন্ট, সংবিধানের প্রাধান্য। অন্য যে কোনো আদর্শ যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার সংবিধানই হলো দেশের সর্বোচ্চ আইন। যে কোনো কেন্দ্রীয় আইন, রাষ্ট্রপতি ডিগ্রি বা আঞ্চলিক আইন যদি সংবিধান পরিপন্থী হয় তবে তা বাতিল বলে গণ্য হয়। ঠিক আছে, ডিগ্রি জারি করা, ঠিক আছে, একটা মানে জরুরিকালীন আইন জারি করাকে ডিগ্রি জারি বলে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে। এবারে 5 নম্বর পয়েন্ট কি? স্বাধীন স্বায়ত্তশাসনিক আদালত। মানে স্বাধীন স্বায়ত্তশাসন বলতে পারো বা শাসনতান্ত্রিক আদালতও বলতে পারো। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কিংবা বিভিন্ন রাজ্যের মধ্যে নিজেদের মধ্যে কোনো আইনি বা সাংবিধানিক বিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্য রাশিয়ায় একটি স্বাধীন এবং ক্ষমতা সম্পন্ন শাসনতান্ত্রিক আদালত রয়েছে। এবার উপসংহারে বলা যায় যে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিছুটা অপ্রতিসম এবং রাষ্ট্রপতি প্রভূত ক্ষমতার কারণে সেখানে কেন্দ্রের ঝোঁক বেশি।
তার সত্ত্বেও সাংবিধানিক কাঠামোগত দিক থেকে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সমস্ত মৌলিক শর্তগুলি সার্থকভাবে বজায় রাখা হয়েছে। এবার হচ্ছে কি পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও কার্যকাল সম্পর্কে টিকা লেখো। এখানে অ্যান্সারটা বোঝো। 1982 সালের বর্তমান সংবিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী চীনের শাসন কাঠামোয় রাষ্ট্রপতির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের রাষ্ট্রপতি নির্বাচন হয় দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতাসম্পন্ন অঙ্গ বা জাতীয় গণকংগ্রেসের সদস্যদের দ্বারা। 45 বছর বা তার বেশি বয়সী যে কোনো চীনা নাগরিক যার ভোটাধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার আইনি অধিকার রয়েছে তিনি এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হন। জাতীয় গণকংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে এবং উপস্থিত প্রতিনিধিদের একক বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। কার্যকালের দিক থেকে সংবিধানে রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর নির্ধারণ করা হয়েছে, যা মূলত জাতীয় গণকংগ্রেসের কার্যকালের সমান্তরাল। পূর্বে সংবিধানে এমন কোনো কঠোর নিয়ম ছিল না যে কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। কিন্তু 2018 সালের মার্চ মাসে চীনের সংবিধানে একটা ঐতিহাসিক সংশোধনের মাধ্যমে এই 2 মেয়াদের আইনি বাধ্যবাধকতা বা সীমারেখা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়, যা রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই সংশোধনীর তাৎপর্য অপরিসীম। কারণ এর ফলে বর্তমানে নির্বাচিত ব্যক্তি চাইলে আজীবন বা অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতি পদে আসীন থাকতে পারেন, যা শাসনতান্ত্রিক কাঠামোর সর্বোচ্চ নেতার নিরঙ্কুশ ক্ষমতা ও স্থিতিশীলতাকে আরও সুনিশ্চিত করেছে। এই ছিল তোমাদের 3টি মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নের উত্তর।